নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 27 মে নবান্নে বিকেল 5টায় মাননীয় মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক আপনারা অনেকেই শুনেছেন। সরাসরি সম্প্রচার হয়েছে। সরাসরি সম্প্রচার কেউ শুনতে না পারলে পরবর্তীকালে ইউটিউবে শুনেছেন। অনেকে পুরো প্রেস কনফারেন্সটা আপলোড করে দিয়েছিলেন। সেই প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী কি বলেছেন সেগুলো আপনারা মোটামুটি জানেন। আমি সেই সব কথার পুনরাবৃত্তি করছি না। আমি 2-3টে বিষয়ে কথা বলতে চাই। এক, মুখ্যমন্ত্রী বলেছেন যারা যোগ্য চাকরিহারা তারা যদি পরীক্ষা দেন তাহলে তারা 2-1টা বিষয়ে সুবিধা পাবেন। 1 নম্বর সুবিধা হচ্ছে, কারোর যদি চাকরির বয়স পেরিয়ে যায় সেক্ষেত্রে এজ রিল্যাক্সেশন হবে, অর্থাৎ তাদের বিষয়টা কনসিডার করা হবে না, সুপ্রিম কোর্টে বলেছে। 2, যারা কাজ করেছেন, স্কুলে পড়িয়েছেন, 7-8 বছর পড়িয়েছেন, তাদের একটা অ্যাডভান্টেজ দেয়া হবে। কিভাবে অ্যাডভান্টেজ দেবেন, 10 নম্বর অতিরিক্ত তারা পাবেন কিনা সেটা মুখ্যমন্ত্রী খোলসা করে বলেননি। কিন্তু সুপ্রিম কোর্ট কি বলেছিল, যারা টেন্টেড নয় 31শে ডিসেম্বর পর্যন্ত তারা স্কুলে শিক্ষকতার চাকরি করতে পারবেন, তাদের পরীক্ষা দিতে হবে, কিন্তু এজ রিল্যাক্সেশন ছাড়া তারা আর কোনো বাড়তি সুবিধা পাবেন না। কিন্তু মুখ্যমন্ত্রী কি বললেন যে এজ রিল্যাক্সেশনের কথাটা সুপ্রিম কোর্ট তার রায় বলেছে, কিন্তু বাড়তি ধরুন গ্রেস মার্ক বা অ্যাডিশনাল 5 নম্বর 10 নম্বর হোয়াট এভার মেবি, যারা এতদিন ধরে পড়িয়েছেন তারা পরীক্ষায় বসলে তারা এই নাম্বারটা পাবেন, বাড়তি নাম্বারটা পাবেন। সুপ্রিম কোর্ট কিন্তু এই সুবিধা দেওয়ার কথা কিন্তু তার রায়ে বলেনি। ধরুন যারা পরীক্ষা দেবেন, মানে যারা চাকরি করছিলেন এতদিন, চাকরিচ্যুত হয়েছেন, তারাও পরীক্ষা দিলেন, আর যারা চাকরি পাননি, বঞ্চিত চাকরি প্রার্থী, তারা মনে করেছিলেন যে তাদের যোগ্যতা আছে, তাদের যোগ্যতার বিচার হয়নি, অবৈধভাবে টাকার বিনিময়ে অনেকে চাকরি পেয়েছেন, তারা যদি বলেন যে আমি যা পরীক্ষা দিয়েছিলাম আমি কনফিডেন্ট ছিলাম আমি চাকরিটা পাবো, কিন্তু চুরির জন্য আমি চাকরিটা পাইনি, যারা চাকরি পেয়েছেন করেছেন তাদেরকে অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে নিয়োগ পরীক্ষায়, তা আমিও বা কেন সেই অ্যাডভান্টেজ পাবো না? আমি তো সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়া হলে আমিও তো চাকরিটা পেতে পারতাম। এই বিষয়টা নিয়ে কেউ সরব হয়ে আদালতের দরজায় কড়া নাড়লে পরে রাজ্য সরকারের কি অবস্থান হবে? রাজ্য সরকারের উচিত তারা যে শিক্ষকরা চাকরি করেছেন এতদিন ধরে তারা আবার পরীক্ষা দিলে তাদের একটা অ্যাডভান্টেজ দেয়া হবে এজ রিল্যাক্সেশন ছাড়া, সেই বিষয়টাকে সুপ্রিম কোর্ট থেকে অনুমোদন নিয়ে নেওয়া। যদি অনুমোদন না নিয়ে তারা এই কাজ করেন, নিশ্চিন্তে থাকুন আবার মামলা হবে। এটা একটা বিষয় আমার মনে হলো। 2, দেখুন রিভিউ পিটিশন সুরাহা মেলার সম্ভাবনা ক্ষীণ। অভিষেক মানু সিংভি তো বলেছেন, যখন ওই গুজরাটে গিয়েছিলেন কংগ্রেসের সম্মেলনে, সেই সময় শুভঙ্কর সরকার, রাহুল গান্ধী, অভিষেক মানু সিংভি, এই যাদের চাকরি গিয়েছিল যোগ্য, তাদের বিষয় কি করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছিল। তখন নাকি কাগজে বেরিয়েছিল অভিষেক মানু সিংভি মাননীয় মুখ্যমন্ত্রীকে ফোন করে তার মনোভাব জানিয়েছিলেন, এবং কাগজে বেরিয়েছিল অভিষেক মানু সিংভি বলেছেন যে রিভিউ পিটিশনে সুরাহা মেলার সম্ভাবনা খুব ক্ষীণ। যদি সুরাহা মেলে খুব ভালো কথা, তাহলে রিভিউ পিটিশন যখন দাখিলই করলেন তাহলে এতদিন সময়টা নিলেন কেন? একদিকে রিভিউ পিটিশনের ফলাফল কি হয় সেজন্য যোগ্য চাকরিহারাদের আশায় বুক বাঁধতে বলছেন, অন্যদিকে আবার একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করে দিচ্ছেন। তার মানে সুপ্রিম কোর্টের সেই রায়টাকে আপনি লেটার অ্যান্ড স্পিরিটে মেনে
নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি শুরু করলেন, আবার সেই রায়ের রিভিউ দাবি করছেন। এটা হয় নাকি? 3, সব থেকে অ্যালার্মিং, গ্রুপ সি, গ্রুপ ডি এবং শিক্ষক যারা মেধা তালিকার বাইরে থেকে র্যাঙ্ক জাম্প করে এবং অন্য নানা রকম দুর্নীতির সাহায্যে চাকরিটা পেয়েছিল, যারা দাগি হিসাবে চিহ্নিত, সুপ্রিম কোর্ট কি বলেছে? যে তারা কোনো পরীক্ষায় বসতে পারবে না, তাদের বেতন ফেরত দিতে হবে, পরিষ্কার বলেছে। এই যে গ্রুপ সি, গ্রুপ ডির মধ্যে যোগ্যও আছেন, কিন্তু 17 রকম দুর্নীতি করে এসএসসি নিয়োগ প্রক্রিয়াটা সম্পাদন করেছে এবং এই নিয়োগ প্রক্রিয়ার রন্ধে রন্ধে দুর্নীতি গন্ধ বেরোচ্ছে নিয়োগ প্রক্রিয়া থেকে। তাই সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে এই নিয়োগ প্রক্রিয়াটা পুরো বাতিল করে দিতে। মুখ্যমন্ত্রী কি বললেন? যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের কয়েকদিনের মধ্যে আরো একটা বিজ্ঞপ্তি প্রকাশ হবে। যাদের মাইনা ফেরত দেওয়া কথা বলেছে সুপ্রিম কোর্ট, যাদের চাকরি বাতিল হয়ে গেছে, যারা আর কোনো পরীক্ষায় বসতে পারবেন না, তাদেরকে শিক্ষা সহ অন্য 3-4টে দপ্তরে কিভাবে নিয়োগ করা যায় সেই জন্য ভাবনা চিন্তা শুরু হয়েছে, আইনজীবীদের সঙ্গে পরামর্শ হচ্ছে। দেখুন, সরকারি চাকরিতে দুর্নীতি করে নিয়োগপত্র পেয়েছিলেন, এরা দাগি হিসাবে চিহ্নিত, তাদের সুপ্রিম কোর্ট বলেছে পরীক্ষা দিতে পারবে না, টাকা ফেরত দিতে হবে। সেই দাগিদের যদি সরকার অন্য দপ্তরে পুনর্নিয়োগ করার উদ্যোগ নেয় মানবিকতার খাতিরে, সেটা কি আইনের চোখে বৈধ? সর্বোচ্চ আদালত যাদেরকে দাগি হিসাবে চিহ্নিত করে রায় দিল, তাদেরকেই আবার অন্য সরকারি দপ্তরে নিয়োগ করার জন্য যদি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, সেটা কি সুপ্রিম কোর্টের নির্দেশের গ্রস ভায়োলেশন নয়? এটা করা যায়? টেন্টেডদের চাকরি বাঁচাবার জন্য আপনি অন্য দপ্তরে তাদেরকে পুনর্নিয়োগের সুযোগ দিচ্ছেন, এটা কখনো করা যায়? সংবিধান হাতে শপথ নেওয়া একটা সরকার কি এই উদ্যোগ নিতে পারে? যারা চিহ্নিত হয়েছেন দাগি হিসাবে, তাদেরকে পুনর্নিয়োগ দেওয়ার জন্য এত ব্যাকুলতা কেন? তাদের জন্য এত দরদ উথলে পড়ছে কেন 14 তলায়? হিয়ার লাইজ দ্য ক্যাচ। কারণ এই দাগিরা শাসক দলের বিভিন্ন স্তরের নেতাদের উৎকোচ দিয়ে চাকরিটা পেয়েছে। তাদের চাকরি যদি চলে যায়, যে উৎকোচ তারা দিয়েছিলেন সংশ্লিষ্ট নেতাদের, তাদের কাছ থেকে টাকাটা তারা দাবি করবেন এবং সামগ্রিকভাবে একটা আনরেস্ট তৈরি হবে। ভোটের আগে এই সার্বিক বিশৃঙ্খলা মুখ্যমন্ত্রী যে কোনো মূল্যে ঠেকাতে চাইছেন, তাই এই ধরনের উদ্যোগ এবং এই ধরনের ঘোষণা করা হবে বলে তিনি আগাম ইঙ্গিত দিয়েছেন। আমি আমার মাননীয় দর্শকদের কাছে জানতে চাইব, সংবিধান হাতে শপথ নেওয়া একটা নির্বাচিত সরকার দাগিদের চাকরিতে পুনর্বহালের জন্য এই ধরনের কোনো পদক্ষেপ কি নিতে পারে? এটা কি সংবিধান সম্মত? এখানে কি সুপ্রিম কোর্টের রায় লেটার এন্ড স্পিরিটে ফলো করা হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদের কাছ থেকেই চাইব। এরকম হীরক রানীর দেশ কখনো দেখিনি। যারা ঘোষিত টেন্টেড দাগি, যাদের চাকরিটা চলে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে, তারা অনেকে ব্যক্তিগতভাবে গিয়ে বলেছেন আমরা দাগি নই, তাদের একটা আর্জি সুপ্রিম কোর্ট শোনেনি, তাদেরকেই আবার সরকারি দপ্তরে পুনর্নিয়োগ দেওয়া হবে? বা এরকম কথা কেউ ভারতে কোথাও শুনেছেন? মুখ্যমন্ত্রী হাবভাব এমন করেন যে একমাত্র তিনি মানবিক, তিনি এই চাকরিহারাদের দুঃখ যন্ত্রণার সাথী।
যারা চাকরি খেয়ে নিয়েছে তারা দুষ্টু, তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই কাণ্ডটা করেছে। এখন প্রশ্ন হলো, যে কোনো সচেতন নাগরিক, শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক এই পর্বত প্রমাণ দুর্নীতি দেখলে তার প্রতিকার খোঁজার চেষ্টা করবে। প্রতিকার কোথায় পাবে? আদালতে পাবে। তারা আদালতের দ্বারস্থ হয়েছেন, তাদের হয়ে আইনজীবীরা লড়ছেন। এখানে চাকরি খেয়ে নিয়েছে আইনজীবীরা, এই কথা বলার অর্থ হলো সত্যের অপলাপ করা। এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, শিক্ষা দপ্তর, রাজ্য সরকার এমন কোন যুক্তির অবতারণা সর্বোচ্চ আদালতে করতে পেরেছেন যার থেকে সর্বোচ্চ আদালত এই সিদ্ধান্তে উপনীত হতে পারত যে পুরো প্যানেলটা বাতিল করার প্রয়োজনীয়তা নেই। এই রকম র্যাম্প্যান্ট করাপশন করলে তার অভিঘাত কি হয়, সুপ্রিম কোর্টের এই রায় সেটা প্রমাণ করে দিল। কেন এখনো যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হলো না? কেন ওয়েমার শিটটাকে আপলোড করা হলো না? যাদেরকে বেতন ফেরত দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল তাদের বেতন ফেরত দেওয়ার ক্ষেত্রে কি উদ্যোগ নেওয়া হয়েছে সে সম্পর্কে আমরা জানতে পারছি না। আপনি সুপ্রিম কোর্টের রায়কে মেনে চলার কথা বলছেন, সাংবাদিকদের বলেছেন যে কোনো ভুল ন্যারেটিভ করবেন না, স্পর্শকাতর বিষয়। আমি এগ্রি করলাম, মনের মাধুরী মিশিয়ে তো কোনো কথা বলা উচিত নয়, কিন্তু সুপ্রিম কোর্ট এই নির্দেশগুলোও দিয়েছিল, বেতন ফেরতের নির্দেশ। সেই নির্দেশটা মানা হয়েছে কি? সেই টাকাগুলো কি ট্রেজারিতে জমা পড়েছে? আপনি সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে হবে বলে বারবার বলছেন, সুপ্রিম কোর্টের এই নির্দেশ কি মানা হয়েছে? এখন দাগিদের চাকরি বাঁচাবার জন্য যদি সরকার এমন উদ্যোগ নেয় তাহলে ভবিষ্যতে সমস্ত নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় প্রশ্ন উঠে যাবে। অনেকে বলেন যে সরকার জানে যে এই বিষয়গুলোকে কেন্দ্র করে অনেকে আদালতের দ্বারস্থ হবে, আবার নিয়োগ প্রক্রিয়ায় প্রশ্নচিহ্ন পড়ে যাবে। অনেকে বলছেন সরকার এটা চায়, কারণ এই বিপুল বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার দায়ভার নেওয়ার আর্থিক সামর্থ্য বর্তমানে রাজ্য সরকারের নেই। ডিএ মেটাতে হবে আজ বাদে কাল। লক্ষ্মীর ভান্ডার সহ একগুচ্ছ জনমুখী প্রকল্প আছে, লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়বে অন্তর্বর্তী বাজেটে 26-এর আগে। তার আগে এই বিপুল বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার দায়ভার সরকার কি নিতে পারবে? যাতে সেই দায়ভার নিতে না হয়, অনেকে বলছেন ইচ্ছা করে এই ধরনের বিষয়গুলো রাখা হয়েছে যাতে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না এবং অন্যান্য বিষয়কে সামনে রেখে কেউ না কেউ আদালতের দ্বারস্থ হয়, আদালতে শুনানি হয়ে নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি হয়। তাতে রাজ্য সরকার বলতে পারবে দেখো আমরা কত চেষ্টা করেছিলাম, কিন্তু ওই দুষ্টু লোকরা আবার আদালতে গিয়ে নিয়োগ প্রক্রিয়াকে বন্ধ করে দিচ্ছে। ভাগ দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই। এটা নিয়ে শাসক দল হৈ হৈ করে নেমে পড়বে, কিছু আইনজীবীকে চিহ্নিত করা হবে, তারা সরকারের রোষের মুখে পড়বে। তাই একটা অংশ বলছে যে সরকার জানে না, তো তা নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ সরকারের যে লসেল আছে কুটিয়ে কুটিয়ে পড়েছে, তারা জানে সুপ্রিম কোর্ট কি বলেছে কি বলেনি। তা সত্ত্বেও সরকার যদি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এমন কিছু সিদ্ধান্ত নেয় যেটা আদালতে চ্যালেঞ্জ হবেই, তখন এটা ধরে নেওয়া যায় যে সরকার চাইছে আদালতে চ্যালেঞ্জ হোক। এটাই সরকারের মনোভাব, এটাই সরকার চাইছে। সহজেই বলা যাবে দেখো সরকার তো চাকরি দিতে চেয়েছিল, আবার আদালতে গিয়ে আটকাচ্ছে, এরা বাংলার প্রগতি চায় না। আপনাদের মতামতের উপর ছেড়ে দিলাম, কারণ এই জট সহজে কাটবে না। এই জল অনেক দূর গড়াবে এবং এটা এখন পুরো দস্তুর একটা রাজনৈতিক বিষয় হয়ে গিয়েছে। যোগ্য
শিক্ষক শিক্ষিকারা যারা অবস্থান করছেন তারা এই দাবিতে অনড় কেন থাকতে পারলেন না যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ হোক? সেই তালিকা একটা প্রকাশ হলে পরে রিভিউ পিটিশনে কিছু সুরাহা মিললেও মিলতে পারত, অন্তত একটা ক্ষীণ সম্ভাবনা থাকতো। আইনজীবীদের অনেকে বলছেন এখন রিভিউ পিটিশনের কোনো সম্ভাবনাই নেই, মানে রিভিউ পিটিশন কনসিডার হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই পুরো বিষয় নিয়ে কথা বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চক্ষুশূল এবং যিনি মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, সিপিআইএম এর রাজ্যসভার সদস্য প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। কি বললেন বিকাশ বাবু, শুনেন। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে কালকে একটা কথা বললেন, যারা দাগী, সুপ্রিম কোর্ট যাদেরকে দাগী বলেছে, যাদের চাকরি বাতিল হবে, যারা পরীক্ষায় বসতে পারবে না এবং টাকা ফেরত দিতে হবে। মুখ্যমন্ত্রী বললেন অন্য দপ্তরে নিয়োগের ব্যাপারে তিনি ভাবনা চিন্তা করছেন, কয়েকদিন পরে এই মর্মে একটা বিজ্ঞপ্তি প্রকাশ হবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে আইনের আলোয় আপনি কিভাবে দেখেন? এটাকে তিনি করতে পারে? এবং সুপ্রিম কোর্ট কি এরকম কথা বলেছেন যে যারা দাগী তাদেরকে অন্য কোনো জায়গায় চাকরির সুযোগ সরকার করে দিতে পারে, পদ সৃষ্টি করে? দেখুন, মুশকিল কি জানেন তো, আমার তো কড়া কথা বেরিয়ে যায়, এ রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতিমূলক চিন্তা ছাড়া কিছুই করতে পারেন না। এটা ওর আরেকটা দুর্নীতির রাস্তা খুলছেন উনি, যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত যারা, তাদের টাকা ফেরত দিতে হবে এবং তারা কোনো নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। এটা ইংরেজি মর্মার্থ খুব সহজ, এটা নিশ্চয়ই উনি বোঝেন, বা হয়তো উনি না বুঝলে ওর পরামর্শদাতারা তো বুঝিয়ে দিতে পারেন। কিন্তু উনি দুর্নীতি করবেন, দুর্নীতির উপরই টিকে থাকবেন, তার কারণ যাদের থেকে একবার টাকা নিয়ে চাকরি দিয়েছেন তাদের যদি টাকা ফেরত দিতে হয় এবং তাদের কোনো উপায়ে রাস্তা না হয়, তাহলে তো তারা মুখ্যমন্ত্রীর দলের লোকদের রাস্তায় ধরে ধরে পেটাবে। এবং সেই পরিস্থিতির হাত থেকে বাঁচবার জন্য তিনি আরেকটা মিথ্যা প্রবঞ্চনার রাস্তা তৈরি করেছেন। আচ্ছা বিকাশ দা, ধরুন একটা, এরা তো সরকারি চাকরি করতো, এসএসসির মাধ্যমে এরা চাকরি পেয়েছিল, কিন্তু এরা দাগী হয়েছে। একটা সরকারি চাকরিতে দাগী হিসাবে চিহ্নিত অন্য সরকারি দপ্তরে চাকরি করতে পারে? পারে না তো, সেটাও তো সুপ্রিম কোর্টের অর্ডারে পরিষ্কার আছে, কলকাতা হাইকোর্ট অর্ডারে পরিষ্কার আছে। আসলে ওকে তো এই কথাগুলো বলতে হবে নিজের পিঠের চামড়া বাঁচাবার জন্য। এবং উনি আরো সাংঘাতিক ভাবে পশ্চিমবঙ্গের যুব সমাজকে দুর্নীতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলছেন। অনেকে এটা বলছেন যে নবান্ন জানে যে এই কথাগুলো বলার পর মামলা হবে, নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন চিহ্ন উঠতে পারে এবং তাতে নিয়োগটা হবে না এবং রাজ্য সরকারের কোষাগারের চাপ কমবে। এটা তো আমি কালকেই বলেছি যে ওর উদ্দেশ্য হচ্ছে আমি পরিকল্পিতভাবে দুর্নীতি করব এবং হলে পরেই যে কোনো বিবেকবান মানুষ তারা সব আটকে যাবে। এবং উনি যেহেতু রাজ্য কোষাগার প্রায় শেষ করে ফেলেছেন, এখন কোনো ক্ষেত্রেই উনি কোনো পাকাপাকি নিয়োগ করবেন না, তারই একটা পরিকল্পনা ছকে ফেলছেন। আচ্ছা বিকাশ দা, যারা সুপ্রিম কোর্টে চিহ্নিত দাগী তারা কি ওই যেমন সিভিক পুলিশ আছে তেমনি চুক্তির ভিত্তিতে সরকারি নিয়োগ পেতে পারে? একদম না, জনগণের পয়সা কখনো দুর্নীতির কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার করা যায় না। যেটা ওর করণীয় সেটা উনি করছেন না। উনি কেন সরাসরি এই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকেদের লিস্ট বার করছেন না? উনি তো জানেন কাদের থেকে টাকা নিয়েছেন, ওর দলের কর্মীরা তো সব লিস্ট ওর কাছে পাঠিয়েছে, সেইভাবেই তো নিয়োগ হয়েছে। তাদের লিস্টটা বার করে দিন। তিনি দুর্নীতি করেছেন, দুর্নীতিবাজদের রক্ষার জন্য আমার গোটা সমাজের শিক্ষিত সম্প্রদায়কে দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত করে দিলেন। আপনারা তো নোটিশটা বেরোবে, বিজ্ঞপ্তিও বেরোবে,
সেই বিজ্ঞপ্তিটা নিশ্চয়ই খুঁটিয়ে দেখবেন। পরবর্তীকালে যদি সেই বিজ্ঞপ্তি দেখে আপনাদের মনে হয় যে সুপ্রিম কোর্টের রায়কে লঙ্ঘন করা হয়েছে, তখন কি আপনাদের অন্য কোনো পরিকল্পনার কথা মাথায় আছে? নিশ্চয়ই, আমরা তো ইতিমধ্যে কন্টেন্ট ফাইল করে রেখেছি। হুম, বুঝতে পেরেছি। রিভিউ পিটিশনের কোন রকম কি মানে পজিটিভ কিছু আউটকাম বেরোতে পারে? আচ্ছা দেখুন, সাধারণ বুদ্ধি আপনার কি বলে, হুম ও আপনার আইন জানতে হবে না। হুম একটি রায়কে আমি মান্যতা দিয়ে দিলাম, হুম মান্যতা দিয়ে বললাম আমি নিয়োগ প্রক্রিয়া চালু করছি, হুম তাহলে আবার সেই রায়ের আবার পুনর্মূল্যায়ন কি করে হবে? হুম কিন্তু এই যে অদ্ভুত ধরনের যুক্তি, আসলে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার জন্য উনি এই কথাগুলো বলেন। না, যারা ধরুন যোগ্য চাকরি ছাড়া যারা অবস্থানে বসছেন, তারা তো লেখাপড়া করে পরীক্ষা দিয়ে আমি দাবি করছি যে সৎভাবে চাকরিটা পেয়েছেন। তারা কি সুপ্রিম কোর্টের রায়টা পড়েননি? তারা কি জানেন না যে রিভিউ পিটিশনে করে সুরাহা মেলার সম্ভাবনা কম? আমার এই প্রশ্নটাও আছে যে এদের মেধা কতটা, যে সামান্য একটা রায় পড়ে যারা বুঝতে পারে না। না দেখুন, তারা রায়পুরে বোঝেন, তারা যখন হুম আমার কাছে এসেছিলেন তাদের তো আমি স্পষ্ট বুঝিয়ে দিয়েছি হুম যে আপনাদের পক্ষে একমাত্র রাস্তা হচ্ছে নিজেরা আবার এই পরীক্ষায় নিজেদের মেধা প্রমাণ করে ফিরে আসুন। হুম কিন্তু এক রাজ্যের মুখ্য হুম ধারাবাহিকভাবে একটা প্রবঞ্চনামূলক আশার বাণী শুনিয়ে যায়, হুম তাহলে আমার দেশের তো দারিদ্র বেকারিত্বের তো সীমা নেই কোনো। হুম সেক্ষেত্রে মানুষ বিভ্রান্ত হয়। এটা আরো অনেক বড় সামাজিক অপরাধ যে একজন মানুষ তার অসহায়তার সুযোগ নিয়ে তাকে ক্রমশ তুমি বঞ্চিত করে যাচ্ছ। আমি বিভিন্ন হুম জায়গায় বলি, জানেন আপনি তো লেখাপড়া করা লোক, হুম বঙ্কিমচন্দ্রের বিড়াল উপন্যাসে একটা ডায়লগ ছিল, আমি প্রত্যেক মিটিং এ বলি। হুম বিড়াল যখন দুধ খেয়ে ফেলেছে, সে মৌতাত নষ্ট হয়ে যাচ্ছে, তখন বিড়াল বলেছে খাইতে না দিলে জোর করিয়া খাইব, চুরি করিয়া খাইব। সুতরাং খুব ভালো তোমার, উপমা দিয়েছেন। হ্যাঁ, মৌতাতের জন্য দুধ খাবে আর আমরা আমাদের পেটে খিদের দুধ পাবো না, এটা হুম চলতে পারে না। বিকাশদা, আমার শেষ প্রশ্ন, এই নিয়োগ দুর্নীতি কি তৃণমূল সরকারের একই সিল চলতে চাইছে যাচ্ছে? সম্ভাবনা আছে। হুম, সম্ভাবনা আছে। থ্যাংক ইউ বিকাশদা, থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.